আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। ভয়েস ফর রিফর্মকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমি ঠিক মনে করি যে এরকম আলোচনা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আমাদের ট্যাক্স সিস্টেমের উপরে। আমি 2017 সনে মার্চ মাসে রিটায়ার করেছি। তারপর থেকে কিন্তু অলমোস্ট যে ইভেন যত সেমিনার হয়েছে, পিআরআই, সিপিডি, বিসিসিআই, সব জায়গায় কিন্তু মোরলসে বাংলাদেশের ট্যাক্স সিস্টেমের উপর আলোচনা হচ্ছে, অনবরত হচ্ছে। এবং সব জায়গারই বক্তব্য একটাই, যেটি আজকের এই বিষয়, এই বিষয়গুলি কিন্তু বারবার আলোচনা হচ্ছে। একই ভাষায় আমরা কথা বলি, একই বক্তব্যে রাখছি, কিন্তু কোনো অ্যাকশান হচ্ছে না। এটা দুর্ভাগ্য। আজকে যে বিষয়টা বলা হচ্ছে যে পরোক্ষ কর নির্ভরশীলতা, সেই পরোক্ষ কর মানেটা কি? আমাদের এখানে পরোক্ষ কর মানে হচ্ছে আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি। বলা হচ্ছে যে কাস্টমস ডিউটিটা কারো কারো মতে অনেক বেশি। মাস্টার রিয়াজও বলে গেছেন যে আন্তর্জাতিক ডব্লিউটি নিয়ম অনুযায়ী আমাদের কাস্টমস ডিউটি বেশি। এবং আরও একজন বক্তা বলেছেন যে ট্যাক্স যে এক্সপোর্টে ডাইভার্সিফিকেশন যেটা, সেটার পথে আমাদের এই সমস্ত ডিউটি ট্যাক্স ডেফিনেটলি একটা ব্যারিয়ার, এবং এটা কমাইতে হবে। আর আমরা যদি ডেভেলপিং কান্ট্রিতে যাই, তাহলে এটাকে আমাদের কমাইতেই হবে, কোনো উপায় নেই। যেটা মাস্টার রিয়াজ বলে গেছেন এখানে আপনাদের কাছে। এই কাস্টমস ডিউটি 13টা কাস্টমস ডিউটি বাংলাদেশে আছে, 13টা রেট আছে। আপনারা হয়তো 6টার নাম জানেন, কিন্তু বাংলাদেশে 13টি কাস্টমস ডিউটি রেট আছে। এটা রেয়ার। এটা আসলে আমি যেটি মনে করি সেটা হচ্ছে, এটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিও না, এটা কনজিউমার ফ্রেন্ডলিও না, এটা কস্ট অফ ডুইং বিজনেসকে প্রভাবিত করে, যেটি বলা হয়েছে। দেন হচ্ছে কি যে আপনার আমদানি পর্যায়ে আরেকটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। বাংলাদেশের যে সাপ্লিমেন্টারি ডিউটি বেসিক্যালি ভ্যাটের একটা রিগ্রেসিভিটিটাকে কিছুটা রিডিউস করে, এবং সেটা কিন্তু সব ক্ষেত্রে না, কিন্তু বাংলাদেশে যেই হারে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, প্রথমত 1998 সন থেকে এটা চালু হয়েছে, খুব ব্যাপকভাবে সব কিছুর উপর সাপ্লিমেন্টারি ডিউটি বসাইছে। পরে 12 সনের ভ্যাট আইনটা করার সময় এটা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছিল। নেওয়ার পরে কিছুটা কমাবার প্ল্যান ছিল। পরে যখন 12 সনের আইনটাকে আবার জবাই দিয়ে 19 সালে 91 সনের আইনে ফিরে গেল, তখন আবার এই সাপ্লিমেন্টারি ডিউটি ব্যাপকভাবে বসানো হয়েছে। এটাও কিন্তু একটা পরোক্ষ কর, যেটা আপনার এই সব কিছুকে আপনাকে প্রভাবিত করে। দেন রেগুলেটরি ডিউটি আমদানি পর্যায়ে 3%, 25%-এর সাথে বসে, কোনো কোনো জায়গায় 15%, 5%ও মনে হয় আছে কোনো কোনো ক্ষেত্রে। এটা একটা কিন্তু আপনার এই আমাদের ব্যবসা বাণিজ্য, কনজিউমার সব কিছুকে প্রভাবিত করে। দেন হচ্ছে ভ্যাট, যেটা নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। ভ্যাট একটা বড় সমস্যা। 15% ভ্যাট বাংলাদেশে আসলে কত পার্সেন্ট হয়, স্ট্যান্ডার্ড রেট কত হওয়া উচিত? আপনারা অনেকে কিন্তু স্নেহা শীর্ষে তিনি কিন্তু কোনো সাজেশান দেন নাই যে আমাদের স্ট্যান্ডার্ড রেটটা কত হওয়া উচিত। কিন্তু যারা পরবর্তী পর্যায়ে আলোচনা করেছেন, আমি আশা করেছিলাম যে তারা একটা মতামত দিবেন, এবং মতামত আসতে হবে। কারণ একটা যদি আমরা 15% যদি আমরা এতে কমফোর্ট ফিল না করি, আমরা যদি মনে করি 15% রেট বাংলাদেশের জন্য ঠিক হবে না। ডেটাটা কি আছে যেটা বললাম, যেমন 8 আর 15 5 আর 18 ঠিক করেছিল ডেটার উপর ভিত্তি করে? কারা? ইন্ডিয়ার কথা বললাম যেটা। হ্যাঁ, আমাদের 15 যে ফিক্স করতে হবে, 15 রেশনালটা কি হবে? না, 15 রেশনালটা হচ্ছে এটা 91 সনের আইনে যেটা ছিল ওইটাই অব্যাহত রাখছে। 91 সনের আইনে কেন 15 করছে সেটা আমি জানি। 91-এর আইনে আমাদের আইন ছিল ইম্পোর্ট পর্যায়ে, তখন তো এখানে ভ্যাট ছিল না, ছিল এক্সাইজ। তো আমদানি পর্যায়ে সেলস ট্যাক্স ছিল, সেটা ছিল 0, 10, 20, ম্যাক্সিমাম আইটেমে ছিল 20%। তো 10 এবং 15, 20 এই দুইটা সমন্বয় করে যে রেভিনিউ ফ্রেন্ডলি, ওটা আইডিয়াটা ছিল রেভিনিউ ফ্রেন্ডলি করা, নট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। ব্যাটটা করা হয়েছে ইনভেস্টমেন্ট রেভিনিউ ফ্রেন্ডলি বিবেচনায়, কিন্তু 15টা করা হয়েছে প্রধানত রেভিনিউ ফ্রেন্ডলি, যে আমি তো সেলস ট্যাক্স 20 এবং 10-এ পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা যেন কোনোভাবে আমার লস না হয়, সেই কারণে এটা 15 করা হয়েছিল ওই সময়। তো সেটাই এখনো পর্যন্ত অব্যাহত রাখছে। কিন্তু আপনি কি সাজেস্ট করেন, যেটা একটা সাজেশন আসছে যে মাল্টিপল রেট করা, মানে নাকি সিঙ্গেল? না, মাল্টিপল আমি বলতেছি, আমি আসতেছি। দেন হচ্ছে এটা হচ্ছে যে ভ্যাটের বিষয়টা আর ইনকাম ট্যাক্স, টিডিএস, ভিডিএস, এইসব বিষয় সবই আলোচনা হয়েছে।
তো এগুলি সবই কিন্তু পরোক্ষ নির্ভর। আরেকজন আলোচনা করেছেন যে আমার মনে হয় উনি আলোচনা করেছেন যে ভ্যালুয়েশন কাস্টমসের মিনিমাম ভ্যালু, এগুলি কিন্তু আসলে আমাদের এখন প্যারা ট্যারিফ আমরা বলি, এই প্যারা ট্যারিফ এই সব কিছুরই প্রভাব কিন্তু আপনার এখানে, এগুলি সবই হচ্ছে যে পরোক্ষ পর নির্ভরশীলতা। শুধু ভ্যাট আর টিডিএস যেটা আলোচনা করছেন এই সব কিছুই এখানে আছে। তো এই পরোক্ষ প্রশ্নটা একটু বলেন যে সাইফুর রহমান কেন ভ্যাট চালু করছিল। এখানে যে প্রথমে আপনারা কিন্তু জানেন যে একটা প্রাইস ডিক্লারেশন দিতে হইতো। সাইফুর রহমানের একটা বড় উদ্দেশ্য ছিল হচ্ছে প্রাইস কন্ট্রোল করা। ভ্যাটের যে বড় উদ্দেশ্য। সাইফুর রহমান সাহেব ভ্যাট চালু করেন নাই, ভ্যাটটা আসলে 1989-এ এখন যিনি রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আহসান মনসুর সাহেব, উনি আইএমএফে জব করতেন, উনি এসে এবং আইএমএফের একটা শর্ত ছিল, কারণ 89-এ বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের সংকটে ছিল, যেটা ইন্ডিয়ান ইকোনমিতে ছিল, ব্যালেন্স অফ পেমেন্টে ভয়াবহ সংকটে ছিল। ওই সংকট থেকে উত্তরণ করার জন্য তখন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তাদের বাংলাদেশকে বলছে তোমরা ভ্যাটে যেতে হবে। ওই তখন আহসান মনসুর আর আইএমএফের পক্ষ থেকে এসে এনবিআরের লোকেরা ভ্যাটটা করেছে। আমাদের ভ্যাটে 91টা একটা ত্রুটিপূর্ণ ভ্যাট ছিল, কারণ আমরা ভ্যাটের বেসিক কনসেপ্ট হচ্ছে ভ্যাট কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন লেভেলে ভ্যাট হতে হয়, আমদানি, উৎপাদন বা সেবা এবং ব্যবসা পর্যায়ে। কিন্তু আমাদের ওই 91% আইনটা ব্যবসায় পর্যায়ে ছিল না, তাহলে তো এটা ভ্যাট হলো না, আসলে এটা হয় না, ভোটটা ছিল। যাই হোক, এটা 91 পরে ঠিক করা হয়েছে। তো এই বিষয়গুলি, তাইলে এই যে পরোক্ষ কর নির্ভরশীলতা যেটা বলা হয়েছে প্রভাব, বহুমাত্রিক প্রভাব, প্রভাবটা কী? আমি তো প্রথম বললাম যে আসলে এই পরোক্ষ করগুলি কী, প্রভাবটা কী? প্রভাবটা হচ্ছে এক নম্বর হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ, যেটা গভর্নমেন্ট প্রত্যাশা করতেছে, আমাদের যে অর্থনীতির সাইজ এবং যে সম্ভাবনা, সেই তুলনায় গভর্নমেন্ট যেমন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গভর্নমেন্টের প্রত্যাশা ছিল যে জিডিপির 13-14% গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন করবে, এটাই ছিল মনে হয় প্রত্যাশা। কিন্তু সেটা তো হয় নাই, এবছর তো 6.5-এর মধ্যে নেমে গেছে মনে হয়, এখন 6.5-এর মধ্যে নেমে গেছে। তার মানে কি, যেটা কিন্তু ইকোনমিতে তো একটা সম্ভাবনা আছে, তাহলে কেন হয় নাই? কারণটা হচ্ছে স্ন্যাশেস বলেছে যে ইনকাম ট্যাক্স, আমরা অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সের রিয়েল কমপ্লায়েন্স হচ্ছে 20%। আমরা যে বাংলাদেশে যে পটেনশিয়ালিটিস আছে তার 20% কিন্তু ইনকাম ট্যাক্সে কালেকশন হচ্ছে, তার মানে 80% কিন্তু কালেকশন হচ্ছে না। তাহলে যেটা হচ্ছে সেটা কিন্তু বলা হয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স, ওটা কিন্তু টিডিএস, ওটা কিন্তু ইনডাইরেক্ট, ইটস নো লঙ্গার ডাইরেক্ট ট্যাক্স, এটা হতেই পারে না, এটা ইনডাইরেক্ট ট্যাক্স, এটাই বড় সমস্যা। আর যদি ইনডাইরেক্ট হয় তখন এটা প্রভাবিত করে কি, আপনার রেভিনিউকে প্রভাবিত করে, ইনভেস্টমেন্টকে প্রভাবিত করেন, কারণ এটা কস্ট অফ ডুইং বিজনেস বাড়াই দেয়, ইনভেস্টমেন্ট কস্ট বাড়ায়। তো ইনভেস্টমেন্ট করলে 80% লোক তো ইনকাম লেভেল কম, তার ইনকামের সাথে তো কষ্ট যদি হয় তো ইনফ্লেশনকে ইস্যুটা দিচ্ছে, এগুলো সব কিছু মিলিয়ে, সেই জন্য ওটা খারাপ। ব্যাটের একই সমস্যা, সেটা হচ্ছে হাই ট্যাক্স রেট স্ট্যান্ডার্ড বেশি থাকাতে কী হচ্ছে যে আপনার সেখানে বিডিএস আর ওই যে টোবাকো, এই দুইটাই আপনার 70-80% ট্যাক্স আদায় করে। তার মানে ভ্যাটেরও কিন্তু কমপ্লায়েন্স রেট ম্যাক্সিমাম 30%। তাহলে আমি আবারও রিপিট করছি যে ইনকাম ট্যাক্সে কমপ্লায়েন্স রেট হচ্ছে 20% ম্যাক্সিমাম। ইনকাম ট্যাক্স, আই এম টকিং অ্যাবাউট দি কনসেপ্ট অফ ইনকাম ট্যাক্স, ইফ ইট ইজ ইনকাম ট্যাক্স এটা ম্যাক্সিমাম 20%, তার মানে 80% গভর্নমেন্ট সোসাইটি পাচ্ছে না, এক্সিস্টিং রেটের মধ্যে বলছি। আর ভ্যাটের ক্ষেত্রে এক্সিস্টিং রেটের মধ্যে গভর্নমেন্ট 30% পাচ্ছে ভলেন্টারিলি, আর 70% পাচ্ছে না। এটা একটা সমস্যা, এটা একটা প্রভাব যেটা আমরা বলছি। ইনভেস্টমেন্টও হচ্ছে কীভাবে, কারণ এই সবগুলির ট্যাক্স স্ট্যাচুটরি রেট একটা হচ্ছে ইফেক্টিভ ট্যাক্স রেট বলি আমরা। ইফেক্টিভ ট্যাক্স রেট মানে সে এই অল আমদানি থেকে শুরু করি, ভ্যাটের, ইনকাম ট্যাক্স, টিডিএসের সব কিছু যে ইম্প্যাক্ট অন ইনভেস্টমেন্ট অন কস্ট, এটা কিন্তু প্রোডাক্ট কস্টে বাড়ায় দেয়, তাতে ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস সিরিয়াসলি এফেক্ট করতেছে, কনজিউমারের প্রাইসকে এফেক্ট করতেছে, কনজিউমার সাফার করতেছে, কনজিউমার পাচ্ছে না, তাতে ইকোনমি ছোটো হয়ে যাচ্ছে, গ্রোথ যেটা হওয়ার পটেনশিয়ালিটিস আছে সেটা হচ্ছে না। এগুলি হচ্ছে সমস্যা। কাজে এর থেকে বেরোতে গেলে কী করতে হবে, এই সমস্যাগুলি সমাধান করতে হবে। এই যে বিষয়গুলি আপনারা বিভিন্ন জনে আলোচনা করেছেন বা আজকে স্ন্যাসিস বলেছে, এই সব কিছু বিষয়, এমনকি যা এখানে আলোচনা হয়নি সব কিছু কিন্তু 2টা ন্যাশনাল রিপোর্টে সব এসে গেছে, যে এর থেকে বেরিয়ে আসতে হবে এই সমস্যাগুলি কী, এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে কী করতে হবে সব বলা আছে। যেমন ভ্যাটের ক্ষেত্রে ইনি বলেছেন যে ভ্যাটের যে মাল্টিপল রেট, সেটা কিন্তু বলা হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি বলতেছি 2টা রিপোর্ট,
এই ইন্টারিম গভর্নমেন্ট 2টা কমিটি করেছে, একটাতে স্নেহাশিস ছিল আর একটাতে আমরা ছিলাম, নট পিআরআই। ডক্টর জাহিদি সাত্তারের নেতৃত্বে ইকোনমিস্টদেরকে প্রধান, সেখানে দেখতাম স্নেহাশিস ছিল, সম্ভবত আমাদের মাসুর রিয়াজও ছিল কিনা জানি না, মাসুর রিয়াজ ছিল মনে হয়। তারা একটা রিপোর্ট করেছে, আর আরেকটা কমিটি যেখানে আমরা ছিলাম সেখানে করছি। আমরা সরকারের কাছে রিপোর্ট দিচ্ছি গত বছরের 21শে নভেম্বর, আর স্নেহাশিসরা রিপোর্ট দিয়েছে সরকারের কাছে এই বছরের 18ই জানুয়ারি, তার মানে 2 মাস পরে। এবং 2টা রিপোর্টই কিন্তু সব কিছু বিষয় সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে কী করতে হবে সেটা বলা হয়েছে। তবে স্নেহাশিসদের রিপোর্টে ওরা ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট কত হওয়া উচিত সেটা তারা কিছু বলে নাই, বাট আমরা বলেছি বাংলাদেশের কনটেক্সটে যেহেতু মাত্র 30% লোকে ভ্যাট আসলে আসে, 70% আসা উচিত, আসে না, এটা একটা সিরিয়াস প্রবলেম। এবং শুধু এটা কেন আসছে না, বিকজ যিনি প্রডিউসার, যিনি গুডস সার্ভিস তৈরি করেন, তিনি দেখছেন যে এত ট্যাক্স দিয়ে তো এটা কস্ট এফেক্টিভ হয় না, প্রাইস বেড়ে যায়। আর যিনি কনজিউমার তিনি তো আসলে অত পে করতে পারছেন না, তাতে অত ইনকাম নাই, তাই না? তো কাজেই আমরা, এবং এতে যেটি হচ্ছে কি, ওই যে 30% 20% ইনকাম যে ব্যাটে কমপ্লায়েন্স, তাতে ইনফর্মাল ইকোনমি কিন্তু জিডিপি প্রায় 50% গিয়ে দাঁড়ায় আছে। আপনাদের তাহলে এই ক্ষেত্রে আমরা ভ্যাটের ক্ষেত্রে আমি বলেছি 10% করতে বলছি, অনলি 10% করছে। মালাও কিন্তু আমাদের সাথে যে তো ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ছিল সভাপতি, তাদের সাথে যখন আমরা এই আমাদের রিপোর্ট তৈরি করার আগে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করছে, তাদের সাথে তিনি নিজেও কিন্তু রিপোর্ট রিকমেন্ডেশন 10% বেশি হওয়া উচিত। এই রিপোর্টটা কি পাবলিকলি অ্যাভেলেবল করা হয়েছিল? এটা তো অ্যাভেলেবলই, এটা তো সবার কাছে, মিডিয়ার লোকেদের সবার কাছে দিয়েছি, মিডিয়া তো কোনো রিপোর্ট করে নাই, সবার কাছে আছে। আমি এফবিসিসিআই ইনি আসছিলেন, আমি এফবিসিসিআই লোকদেরকে, আমি কিন্তু একজন অ্যাডভাইজার এফবিসিসিআই গত 8 বছর ধরে বিজনেস লিডারদেরকে রিকোয়েস্ট করেছিলাম বারেবার যে আপনারা এই 2টা রিপোর্টের উপর আলোচনাটা করেন। এই রিপোর্টের বাইরে কিছু খুব বেশি কিছু নাই, কারণ এই রিপোর্টটা আমরা যে রিপোর্টটা তৈরি করছি তাতে বিশ্বব্যাংক, IMF, দেশি বিদেশি সিপিডি, পিআরআই, বিজনেস কমিউনিটি, ফরেন চেম্বার হইতে শুরু করে MCCI সবার মতামত প্রস্তাব লিখিত গত 15 বছর ধরে বিভিন্ন সময় যা বলেছে আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি সবগুলি স্টাডি করেছি, আমি করেছি, আর এই দেশে কেউ করে না, আমি সবগুলি করেছি, আমার সবগুলি আমার কাছে আছে, সবগুলি করে তারপরে আমরা রিকমেন্ডেশন করেছি। এবং আমাদেরটাই মোরলেস একইভাবে ওনারা রিকমেন্ডেশন করেছে। আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই 2টা ডকুমেন্ট, সরকার তো করে নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়েছে, কিন্তু এই রিপোর্ট কোনো আলোচনা করে না, করা উচিত ছিল তাদের। এটা সিভিল সোসাইটিকে দেওয়া উচিত ছিল যে তোমরা এটা আলোচনা করো, এটা ডিবেটে যাওয়া উচিত ছিল, কোথায় এগ্রি করো না, কোথায় এগ্রি করো না। কারণ আমাদের তো সংস্কারের কথা আমরা সবাই চিৎকার করি বলি, উনিও তো বলেছেন যে দেশে সংস্কার হওয়া দরকার। অভিযোগ করে কোনো লাভ নাই, অভিযোগ তো আমরা শুনে যাচ্ছি, সারাদিনই অভিযোগ করে যাচ্ছি, কিন্তু এখান থেকে বেরোতে তো হবে। তো বেরোতে হলে কিন্তু আপনাকে তো পথ বলতে হবে, শুধু সমালোচনা করে কোনো সমাধান হবে না। কাজে এগুলি বাদ দেন, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনা করে কোনো লাভ হচ্ছে না। আমাকে যদি আপনি যখনই কোনো বক্তৃতা দিতে আসবেন, দয়া করে আপনি সমালোচনা না করি 2টা পয়েন্ট বলবেন যে কী করা যায়, তাইলে হবে কি। এবং এগুলি আসলে কারো এগুলি রেকর্ড করা উচিত, রেকর্ড করে যত হয় সবগুলি একটা গবেষণা উচিত যে আসলে আমাদের জাতীয় ঐকমত্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা কি কোনো বিষয়ে একমত হতে পারছি। যদি দেখি ম্যাক্সিমাম লোক একমত হয়, তাহলে এটা আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসের সাথে যদি সঙ্গতিপূর্ণ হয়, তাহলে আমরা এটা সরকারকে সাফের মধ্যে রাখবো এটা বাস্তবায়ন করার জন্য। কেন করবে না, গভর্নমেন্টকে করতে হবে, একটা আপনাকে তো কর্মসূচি এইভাবে তৈরি করতে হবে। এই 2টা রিপোর্টের মধ্যে সব কিছু আছে। যেমন আমরা সেখানে বলেছি আমাদের যে ট্যাক্সের 80% হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, সরাসরি বলেছি। এবং কম্পোজিশনে বলেছি, এখানে আপনারা কিন্তু সবাই বলছে, সবাই এখনও বলে যাচ্ছেন, আমি এখনও বলতেছি আমদানি পর্যায়ের ট্যাক্স, ট্রেড ট্যাক্স যেটার নাম সেটা এখনও হাইয়েস্ট, সেকেন্ড হচ্ছে ভ্যাট, থার্ড হচ্ছে ইনকাম ট্যাক্স। ট্রেড ট্যাক্স এখনও হাইয়েস্ট। ওই ট্রেড ট্যাক্সটা ভ্যাট এবং ইনকাম ট্যাক্সে দেখায়, ওটাকে বেশি দেখায়। ওটা তো আসলে আমরা এতক্ষণ বলতেছি যেটা সোর্সে কাটে এবং যেটা ফাইনাল অ্যাসেসমেন্ট সেটা তো ইনকাম ট্যাক্স নয়। আপনি ট্রানজ্যাকশনের উপর কী করে ইনকাম ট্যাক্স হয়, ট্রানজ্যাকশনের উপর তো ভ্যাট হতে পারে। এক্স্যাক্টলি, ট্রানজ্যাকশনকে আবার ফাইনাল অ্যাসেসমেন্ট বলে দিচ্ছেন, ট্রানজ্যাকশনের উপর আপনি ইনকাম ট্যাক্স কাটতেছেন, আবার এটাকে বলছেন ফাইনাল অ্যাসেসমেন্ট, এটা মিনিমাম ট্যাক্স। এটা কেমনি হয়? ওই
এখানে জিএসটিতে একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট একটা, এখানেও তো তাই আছে। কিন্তু ওদেরটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে ওই সিস্টেমের কারণে, আইটিসি যেটা কোথায়? ইন্ডিয়াতে আইটিসি, হ্যাঁ, ওদেরটাও হয়তো ফেডারেল গভর্নমেন্ট তো অনেক এক এক, ওই স্ট্রিমলাইনের কারণেই করতে পারছে না না, ট্রেলটা থাকছে। আমাদের এখানে তো সোজা যদি আমরা সিম্পল রেট করি, আমরা এগুলি বলছি, আমরা কিন্তু এখানে ইনপুট ট্যাক্স ক্রেডিটিং সিস্টেম ক্যাসকেড থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এখানে একটা আরও বড় সমস্যা, যেটা আলোচনা হয়েছিল ক্যাসকেড। যেমন যে আমি লন্ডনে দেখেছি, ওদের নিয়ম হয়েছে কি, আপনি প্রোডাকশন পারপাস, সার্ভিস রেন্ডারিং পারপাস যদি আপনি কস্টিংয়ে সেটা দেখান, কারণ আপনাকে তো কম্পিটিশনে বিজনেস করতেছেন, কাজে আপনি কোনো বিলাসপণ্য আনিতেও দেখাবেন না কস্টিংয়ে, আপনি চেষ্টা করবেন কস্টকে মিনিমাইজ করার জন্য, মার্কেটে টিকার জন্য। এটাই তো ব্যবসার নিয়ম নাকি? তো কাজেই আপনি যা কিছু কিনবেন সেটাই আপনি রেয়াত পাবেন। লন্ডনে তাই অ্যাকসেপ্টিং লেবার ওটা তো আর ইয়ে না, আর সব কিছুর পর আপনি রেয়াত পাবেন। ট্রানজ্যাকশান আমরা বলেছি যে আন্তর্জাতিক এখন নিয়ম হয়েছে ডব্লিউটিও হওয়ার পরে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ট্রানজ্যাকশানের উপর প্রাইস। এটা হচ্ছে কি, একটা কলম 10 টাকারও আছে, 500 টাকারও আছে। এখন মিনিমাম ভ্যালু যদি বলে দেন যে না 1000 টাকার কলমও 5 টাকা 50 টাকা, আর 5 টাকার কলমও 50 টাকা, এটা রিগ্রেসিভ সিস্টেম, এটা তো হবে না। ট্রানজ্যাকশান যেটা 5 টাকা সেটা 5 টাকার উপরই ট্যাক্স নিতে হবে, যেটা 500 টাকা সেটা 500 টাকার উপরই ট্যাক্স নিতে হবে। ট্যাক্স রেট কিন্তু 2 রকম হবে না, 5 টাকার জিনিসের উপর একরকম আর 500 টাকার জিনিসের উপর একরকম, এটা তো হবে না। ট্যাক্স রেট একটাই থাকবে, কিন্তু প্রাইসের কারণে, কোয়ালিটির কারণে আপনার এটার আলটিমেট ইনসিডেন্স অফ ট্যাক্স কিন্তু কম বেশি। এটি তো নিয়ম, ব্যবসার তো ধরন তাই, ইকোনমিক্স তো তাই বলে, অর্থনীতি তো তাই বলে নাকি? কাজে অর্থনীতির স্বাভাবিক নিয়মগুলি তো অনুযায়ী আপনাকে ট্যাক্স সিস্টেমকে ডিজাইন করতে হবে। আপনি আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস সম্পর্কে IMF বারবার বলে যাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বারবার বলে যাচ্ছে, তাদের সবক নিয়ে টাকা, তাদের কথা শুনে টাকাও নিচ্ছেন, নিয়ে তারপরে কী করছে, আসতে ওখান থেকে ব্যাক করে চলে। হ্যাঁ, তো কাজে এই বিষয়গুলি তো আপনাকে চিন্তা করতে হবে। আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে, এই বিষয়গুলি এটা ওই 2টা রিপোর্টে পুরাপুরি সব কিছু আছে। ওখানে শুধু ট্যাক্স পলিসি না, আজকে তো আমরা ট্যাক্স পলিসি নিয়ে এখানে আলোচনা করছি, ওখানে ট্যাক্স ম্যানেজমেন্ট, যে LTO, MTO এবং ক্ষুদ্রদের ক্ষেত্রে কী ব্যবস্থাপনা হবে, SME খাত, বর্তমানে এই সিস্টেমে কিন্তু সবচেয়ে সাফার হয়েছে SME খাত। কাজে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের বিষয়টা আসছে, সেখানে কিভাবে সাফার করছে, আমাদের বন্ড সিস্টেম কি সেটাকে হেল্প করছে, করে না, আমাদের ডিউটি ড্রাইভার সিস্টেম কি হেল্প করছে, করে না। কাজে এই সব কিছু বিষয় সেখানে আসছে। আমরা ইন্টিগ্রেটেড ট্যাক্স ম্যানেজমেন্টের কথা বলেছিলাম, সেখানে পলিসি চেঞ্জ করে আমাদের সিস্টেমকে, এটাকে বলে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, আগে ডিজাইন করতে হবে, তারপরে অটোমেশনে যেতে হবে। ওই পিসমিল অটোমেশনে যেটা গত 20 বছর ধরে চলছে, আপনি আমাদেরকে দোষ দিতে পারেন, কিন্তু এটা দোষটা রাষ্ট্রের, এটা কোনো এনবিআরের দোষ না। এনবিআরের লোক করে খামাকা দোষ দিয়ে কোনো লাভ নাই। এটা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যা কিছু এদেশের এনবিআরের সংস্কার হয়েছে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে, সেটা কিন্তু বিশ্বব্যাংক IMF-এর চাপে হয়েছে, রাষ্ট্রের ভিতরের দাবি থেকে খুব বেটা হয় না। আমি চ্যালেঞ্জ করে বলি, রাষ্ট্রের ভিতরের দাবি থেকে হয় না, যা কিছু হয়েছে আন্তর্জাতিক কমিউনিটির চাপে হয়েছে। কাজে এখানে লজ্জারও কিছু নয়, এটা আমাদের জাতীয় ব্যর্থতা, রাজনৈতিকভাবে আমরা পারিনি, আমাদের সিভিল সোসাইটি পারে নাই, আমাদের হয়তো বা কনজিউমার অ্যাসোসিয়েশন দুর্বল, তারা বলে যাচ্ছে কিন্তু লাভ হচ্ছে না, মিডিয়া হয়তো বা বলে মাঝে মাঝে কিন্তু লাভ হচ্ছে না। এটা একটা জাতীয় স্লোগানে পরিণত না করা পর্যন্ত হবে না। আমরা ডিজিটাল রিফর্মের ক্ষেত্রে বলেছিলাম যে 7 থেকে 8,000 কোটি টাকা আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশনে লাগবে। এবং যদি আপনি এনবিআরকে ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশন, আমি একটু বলি, কাস্টমসের ডিজিটালাইজেশন করতে হবে যে SI করে, সেটা কিন্তু সম্পূর্ণ না, এটা অসম্পূর্ণ। যাতে ওই যে উনি রেকর্ড প্রাইসের কথা বলছে সেটা কিন্তু অ্যাড্রেস হচ্ছে না, এবং ট্রানজ্যাকশন প্রাইস ঠিক মতো এটার উপর ট্যাক্স হচ্ছে না। কাজে ওটা যদি করতে হয়, আপনার কাস্টমসের SI করে আন্তর্জাতিক মানে তৈরি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে, ব্যাটের সিস্টেম আন্তর্জাতিক মানে যেতে হবে, এবং যেটা 12 সনের আইনে বলা ছিল সেটি লাইনে যেতে হবে। ইনকাম ট্যাক্সের জন্য আলাদা একটা ট্যাক্স সিস্টেম করতে হবে। দেন 3টাকে ইন্টারঅপারেবিলিটি, যাতে ইনফরমেশান শেয়ারিং রাইট টাইমে, রিয়েল টাইমে জানা যায়, যে একজন ট্যাক্স পেয়ারের টোটাল প্রোফাইলটা যেন আমি জানতে পারি। ব্যাংকের সাথে সেটা ইন্টিগ্রেটেড থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের থাকবে, রেজিস্ট্রেশন অথরিটির সাথে থাকবে, উনি বাড়িঘর ল্যান্ড কি কোথায় কী করেছেন এই বছর, তারপর BRT এর সাথে থাকতে হবে, উনি গাড়ি কিনছেন কী কিনেন, এইরকম বড় করে ইনভয়েস সিস্টেমের সাথে থাকবে, তার সব কিছু NBR সিস্টেমের সাথে থাকতে হবে। এটা যদি করা হয় তাহলে আপনার কিন্তু ইনফর্মাল ইকোনমি
50% ইট মাস্ট কাম ডাউন টু 20%। সেটার জন্য 7 থেকে 8,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আমরা করেছিলাম, সময় দিয়েছিলাম যে 3 থেকে 4 বছরের মধ্যে ওই রকম করতে হবে। আমি মনে করি এই সমস্ত এই আলাদা আলাদাভাবে না করি, আপনারা ওই রিপোর্টটার উপরে ওর মধ্যে দেখেন যে যদি কিছু না থাকে তাহলে অ্যাড করেন, ওখান থেকে যদি বাদ দিতে থাকেন বাদ দেন, কিন্তু প্লিজ ওই দুটা ন্যাশনাল ডকুমেন্ট অনেকে স্টাডি করে করেছে, আপনাদের সাথে আলোচনা করে করা হয়েছে, স্টেক হোল্ডারদের এমন কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে করা হয়েছে, এবং ওটাকে কেন্দ্র করে আলোচনা করেন এবং একটা জাতীয় ঐক্যমত তৈরি হবে, এবং সেটা দিয়ে সরকারকে যদি চাপে রাখা হয় আমার বিশ্বাস তাতে কাজ হবে। এটা মনে হয় এছাড়া কোনো বিকল্প পথ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।